প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র তড়িৎ রসায়ন অধ্যায়ে সবাইকে স্বাগত। তড়িৎ রসায়ন এটি কয়েকটি পর্বে আমি আলোচনা করব। তো আজকে প্রথম পর্বে আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে প্রথম আলোচনা। তো তড়িৎ, এখানে আছে তড়িৎ। তড়িৎ কী জিনিস? তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। রসায়নের সাথে তড়িৎ এর সম্পর্ক কী? অর্থাৎ ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বা বিদ্যুৎ চালনার মাধ্যমে রসায়নের কোনো বিক্রিয়া সংঘটিত হয় কি না, রসায়নের মধ্যে বিক্রিয়া সংঘটিত হয় কি না, বা রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ বা ইলেকট্রন বের করে আনা যায় কিনা বা বিদ্যুৎ তৈরি করা যায় কিনা, এই বিষয়টাই এখানে আসলে আলোচনার বিষয়। তো এখানে আমাদের জানতে হবে যে ইলেকট্রন যার ভিতর দিয়ে প্রবাহিত হয়, যদি এটার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে আমরা বলবো যে এটা বিদ্যুতের ভিতর দিয়ে যায়, মানে এটা পরিবাহী। তাহলে প্রথমে আসতেছে পদার্থগুলোকে পরিবাহিতা ধর্মের উপর। পরিবাহিতা ধর্মানুসারে পদার্থ দুই প্রকার। এক নম্বর হচ্ছে পরিবাহী, আর দুই নম্বর হচ্ছে অপরিবাহী। তাহলে পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। যে পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় বা বিদ্যুৎ পরিবহন হয়, তাকে আমরা বলবো বিদ্যুৎ পরিবাহিত হয়, আর এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত হয় না। তাহলে যে পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে পরিবাহী, আর যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না তাকে বলা হচ্ছে অপরিবাহী। তো বিদ্যুৎ পরিবহন হয় এইরকম কিছু পদার্থ আমরা জানি, যেমন হচ্ছে ধাতু সমূহ, লবণের দ্রবণ, এরকম হতে পারে। বিদ্যুৎ পরিবহন হয় না এরকম পদার্থ কাঠ, প্লাস্টিক, শুকনা কাঠ, প্লাস্টিক ইত্যাদি, কাঁচ, তুলা, এই সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, এদেরকে বলা হচ্ছে অপরিবাহী পদার্থ। এবার আমরা এটা দেখতে পারি যে পরিবাহী পদার্থগুলো তিন প্রকার। একটাকে বলতে পারি আমরা সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে কুপরিবাহী। এই দুইটাই আসলে কুপরিবাহীর অংশ। তাহলে সুপরিবাহী, কুপরিবাহী। সুপরিবাহী মানে হচ্ছে যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ ভালোভাবে প্রবাহিত হয় তাদেরকে সুপরিবাহী বলে। যার মধ্য দিয়ে ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেগুলো কুপরিবাহী। এই দুইটাই কুপরিবাহীর অন্তর্ভুক্ত। সুপরিবাহী হচ্ছে ধাতুসমূহ, ধাতু, লবণের দ্রবণ, গ্রাফাইট, অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। কুপরিবাহী পদার্থ হচ্ছে যেগুলোর মধ্যে দিয়ে কম বিদ্যুৎ যায়, ভেজা কাগজ, ভেজা কাঠ ইত্যাদি। বিদ্যুৎ পরিবহন কৌশল অনুসারে পদার্থগুলোকে আমরা কিভাবে বিদ্যুৎ যাচ্ছে এটার উপর ভিত্তি করে পদার্থগুলোকে, পরিবাহী পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা হচ্ছে দুই ধরনের। তাহলে বিদ্যুৎ পরিবহন কৌশল অনুসারে কিভাবে বিদ্যুৎ যায় সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী,
আর 2 নম্বরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলা হচ্ছে? যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন পরিবাহিত হয়, এর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, অর্থাৎ ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হলে, তাহলে যার ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল করে, ইলেকট্রন চলাচল করে বিদ্যুৎ পরিবাহিত হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে আয়ন চলাচল করে। তাহলে আমরা জানি যে বিদ্যুৎটা হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহ। তো এই পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন সরাসরি যাতায়াত করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন সরাসরি চলাচল করে না, কিন্তু এর পরিবর্তে কি চলাচল করে? আয়নগুলো গিয়ে ইলেকট্রনের কাছে যায়, তাহলে ইলেকট্রনকে নিয়ে আসে বা ইলেকট্রনকে প্রশমিত করে। তাহলে এইটার ক্ষেত্রে শুধু সরাসরি ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, আর এইটার ক্ষেত্রে ইলেকট্রন পরিবাহিত হচ্ছে না। ইলেকট্রন কোনো এক জায়গায় আছে, সেখানে আয়ন গিয়ে সেই ইলেকট্রনের সাথে যোগাযোগ স্থাপন করে, হয় ইলেকট্রন নিচ্ছে অথবা ইলেকট্রন দিচ্ছে। তাহলে আমরা পরিবহন কৌশলের উপর ভিত্তি করে আমরা 2 প্রকার কী পাচ্ছি? পরিবাহী পদার্থ পাচ্ছি। তো ইলেকট্রনীয় পরিবাহী যেগুলো, সেটা পদার্থ তোমরা ফিজিক্সে পড়বা। এই পরিবাহীগুলো কোনগুলো? ধাতুসমূহ। এই পরিবাহী হচ্ছে ধাতুসমূহ, গ্রাফাইট ইত্যাদি। এরা ফ্যারাডের সূত্র মেনে, এরা ওহমের সূত্র মেনে চলে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো ফ্যারাডের সূত্র মেনে চলে। সূত্র মানে অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এগুলো হচ্ছে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। দ্রবীভূত অথবা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এগুলো হচ্ছে লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি। এরা কিন্তু লবণ, অ্যাসিড, ক্ষার এরা সরাসরি বিদ্যুৎ পরিবহন করে না। এরা কখন পরিবাহী হয়? যখন এরা দ্রবীভূত, অর্থাৎ পানিতে দ্রবণীয় অবস্থায় আছে অথবা নিজে গলে গেছে, তাপ দিয়ে গলিয়ে ফেলছি আমরা, এটা বিগলিত অবস্থা বলা আছে। তাহলে দ্রবীভূত অথবা বিগলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরা আসলে ফ্যারাডের সূত্র মেনে চলে। সূত্র মানে তো আমাদের কেমিস্ট্রিতে পড়ার বিষয়, পাঠ্য বিষয় হচ্ছে আসলে এটা আমাদের কেমিস্ট্রির অংশ। কেমিস্ট্রি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা এখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আলোচনা করব, ফ্যারাডের সূত্র পড়ব, অর্থাৎ এটাই হচ্ছে এই টপিক্সের মূল বিষয়। তড়িৎ বিশ্লেষ্য আমরা কাকে বলবো? তড়িৎ বিশ্লেষ্য আমরা বলবো সেই সকল পদার্থকে যে পদার্থগুলো বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে থাকি। যেমনটা উদাহরণ আগেই বলছি, লবণসমূহ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি। লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি, বিভিন্ন লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি। এদের যদি আমরা প্রকারভেদ চিন্তা করি, তাহলে তড়িৎ বিশ্লেষ্যগুলো এগুলো কিন্তু পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্যগুলো 2 প্রকার। আমরা এদের ক্ষেত্রে 1 নম্বরে আসতে পারি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যে সকল তড়িৎ বিশ্লেষ্য সম্পূর্ণরূপে আয়নিত থাকে, যে সকল তড়িৎ বিশ্লেষ্য সম্পূর্ণরূপে আয়নিত থাকে, সম্পূর্ণ আয়নিত থাকে। এটা কোথায় আয়নিত থাকে? এটা হচ্ছে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত থাকে, তাদেরকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এদের পরিবহন ক্ষমতা অনেক বেশি। যেমন এটা হচ্ছে আমাদের অজৈব লবণ, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। তারপর হচ্ছে অ্যাসিড, অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড হচ্ছে HCl,
H2SO4 HNO3 ইত্যাদি। তারপরে হচ্ছে ক্ষার। হ্যাঁ, এই ক্ষারগুলোর মধ্যে হচ্ছে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি আমরা বলতে পারি। তাহলে ক্ষার হচ্ছে যেগুলো 1 নম্বর গ্রুপের ক্ষারগুলো, এগুলো আসলে তীব্র, এগুলো সম্পূর্ণরূপে আয়নিত থাকে। 2 নম্বরে আমরা বলতে পারি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা দুর্বল। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এগুলো দ্রবণে কম পরিমাণে আয়নিত থাকে, আংশিক আয়নিত থাকে। তাহলে যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় আংশিক আয়নিত থাকে, অর্থাৎ সামান্য পরিমাণে আয়নিত থাকে, তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে উদাহরণ হিসেবে আমরা পেতে পারি জৈব অ্যাসিডগুলো, যেমন জৈব অ্যাসিড। প্রায় সকল জৈব অ্যাসিডে এই গ্রুপের মধ্যে পড়ে। ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। অ্যাসিডগুলো তাহলে জৈব অ্যাসিডগুলো। আচ্ছা, দুর্বল কিছু লবণ আছে, লবণ যেমন হচ্ছে কপার, সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড ইত্যাদি, এগুলো কম পরিমাণে আয়নিত থাকে। তাহলে আমরা বলতে পারি এগুলো জলীয় দ্রবণে খুব কম আয়নিত থাকে। তাহলে আমরা বলতে পারি যে ক্ষারও আছে এর মধ্যে, আমরা বলতে পারি ক্ষার কিছু আছে। হ্যাঁ, কিছু ক্ষারের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে কপার হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কাকে বলবো আমরা? যে সকল পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি হতে পারে। তড়িৎ বিশ্লেষ্যগুলো 2 ধরনের হতে পারে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যারা সম্পূর্ণ আয়নিত থাকে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। এগুলোর উদাহরণ দেওয়া হয়েছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেগুলো আংশিক বা সামান্য পরিমাণে আয়নিত থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। এর উদাহরণগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা আসি তড়িৎ কোষ কী জিনিস। তড়িৎ কোষ হচ্ছে যে কোষটার মধ্যে বিদ্যুৎ চালনা করে, যে কোষের মধ্যে বা যে পাত্রের মধ্যে বিদ্যুৎ চালনা করে বিক্রিয়া ঘটানো হয় অথবা বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় অর্থাৎ বিদ্যুৎ চালনা করে বা বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় বা বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকেও আমরা তড়িৎ কোষ বলতে পারি, অথবা যে পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় তাকেও আমরা তড়িৎ কোষ বলতে পারি। তবে প্রথম যেটি বলা হয়েছে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয়। দুইটাই তড়িৎ কোষ, কিন্তু এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যে পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে আমরা কী পেলাম? তাহলে তড়িৎ কোষগুলো 2 আইটেমের হতে পারে। কোনো বইয়ে এটাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়েছে। আসলে তড়িৎ রাসায়নিক কোষ এই 2 প্রকার কোষকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এই দুইটা কোষকে আমরা একসাথে বলতে পারি দুইটাই তড়িৎ কোষ। কিন্তু এই দুইটা কোষের মধ্যে যে কোষের মধ্যে বা যে পাত্রের মধ্যে আমরা বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটাবো সেই পাত্রটাকে শুধু বলবো তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যে পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ তৈরি করব সেটাকে আমরা বলবো গ্যালভানিক কোষ। তাহলে এই পাত্রে যে বিক্রিয়াটা ঘটানো হয় এই বিক্রিয়াটা আপনা আপনি ঘটে না, অর্থাৎ স্বতঃস্ফূর্ত নয়, এরকম বিক্রিয়া এখানে ঘটানো হয়। তাহলে বিদ্যুৎ চালনা করে যে বিক্রিয়াটা ঘটতে চায় না সেটা বিদ্যুৎ চালনা করে ঘটানো হয়। আর যে বিক্রিয়াটা আপনা আপনি ঘটে সেই বিক্রিয়াটা ঘটে যাবে এবং ইলেকট্রনগুলোকে আমরা বিদ্যুৎ হিসেবে ব্যবহার করতে পারবো। সেই কোষটা হচ্ছে গ্যালভানিক কোষ।
তড়িৎ কোষের গঠন। তো তড়িৎ কোষের গঠনে আমরা লক্ষ্য করব যে কোনো একটা তড়িৎ কোষ আমাদের তৈরি করতে গেলে হয় তড়িৎ কোষটা হতে পারে তড়িৎ বিশ্লেষ্য কোষ অথবা বা বিদ্যুৎ চালনা করে আমরা সেটাতে বিক্রিয়া ঘটাবো অথবা বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ তৈরি করব। যেই কোষেই হোক না কেন সেই তড়িৎ কোষের গঠনের মধ্যে প্রায় সেম ক্যাটাগরি থাকে, একটু হেরফের হয়। তাহলে তড়িৎ কোষের মধ্যে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব যে একটা তড়িৎ কোষ তৈরি করতে গেলে কি কি লাগে। একটা লাগবে পাত্র, 1 নম্বরে আমাদের দরকার পাত্র। তাহলে এই পাত্রটা কিসের হতে হবে? এই পাত্রটা হতে হবে অপরিবাহী পদার্থ, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি হতে পারে। তো এবার পাত্রের মধ্যে লাগবে ধাতুর দণ্ড বা গ্রাফাইটের দণ্ড। এটা কোষ অনুযায়ী আসলে এই দণ্ডগুলো নির্ভর করে। যেই দণ্ডগুলো, একটা লাগবে বিদ্যুৎ উৎস, তাহলে তড়িৎদ্বার লাগবে, এই দণ্ডগুলোকে তড়িৎদ্বার বলা হচ্ছে। আচ্ছা, 2 নম্বর তড়িৎদ্বার। 3 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যে জিনিসটা বিদ্যুৎ পরিবহন করার জন্য সাহায্য করবে বা বিক্রিয়া ঘটানোর জন্য যেটা দরকার সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি যে কোনো কিছু একটা যেটা নিয়ে আমরা কাজ করব সেই তড়িৎ বিশ্লেষ্য এখানে রাখতে হবে। অপরদিকে লাগবে বিদ্যুৎ উৎস। 4 নম্বর বিদ্যুৎ উৎস। এটা হচ্ছে কি, অর্থাৎ সুইচ চালু করলে চালু হবে, অফ করে দিলে অফ হবে। তাহলে এটা সুইচ, এটা না দিলেও চলবে, ডাইরেক্ট চালাতে পারি আমরা। তাহলে বিদ্যুৎ উৎস, বিদ্যুৎ উৎসের মধ্যে পজিটিভ যে প্রান্তটা থাকে সেটা একটু বড় দাগ দিতে হয়, নেগেটিভ প্রান্তটা ছোট দাগ দিতে হয়। বড় দাগ যেটাতে থাকে সেটা প্লাস, ছোট দাগটা মাইনাস হিসাবে থাকে। তো হয়ে গেল আমাদের একটা তড়িৎ কোষের গঠন। এই তড়িৎ কোষটি গঠন করতে গিয়ে আমরা যে তড়িৎদ্বার পেলাম, সেই তড়িৎদ্বার মানে দরজা মানে এই দিক দিয়ে ইলেকট্রন, বিদ্যুৎ উৎস থেকে ইলেকট্রনগুলো বের হবে, অর্থাৎ ব্যাটারি থেকে ইলেকট্রন বা কারেন্টের তার থেকে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে কোনো এক দিক দিয়ে প্রবেশ করবে আর এক দিক দিয়ে বের হবে। এই প্রবেশ করে বের হয়ে যাওয়ার সময় আসলে এখানে কিছু কাজ হবে, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে যে দরজা দিয়ে প্রবেশ করবে সেটাকে তো আমরা দরজায় বলি, দ্বার বলি। তাহলে বিদ্যুৎ প্রবেশ, ইলেকট্রন প্রবেশ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবেশ করবে, এই জন্য একে বিদ্যুৎ দ্বার বা তড়িৎদ্বার বলা হয়। অথবা বের হয়ে যাবে সেটাও দরজা, তাহলে এটাকেও তড়িৎদ্বার বলা হয়। তাহলে তড়িৎদ্বার হিসাবে এগুলো ব্যবহার করা হয়। তড়িৎদ্বারগুলো 2 প্রকার। তড়িৎদ্বার 2 ধরনের। আচ্ছা, তো তড়িৎদ্বারগুলো প্রথমত আমরা আসি 1 নম্বর যে তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারটাকে আমরা বলতে পারি অ্যানোড। অ্যানোড আমরা কাকে বলবো? যে তড়িৎদ্বারটি, তাহলে তড়িৎদ্বারগুলো কিসের হতে পারে? ধাতুর অথবা গ্রাফাইটের। তাহলে তড়িৎদ্বার হবে ধাতু বা গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু অধাতু, কার্বন। তাহলে অ্যানোড হচ্ছে কাকে আমরা বলবো? যে তড়িৎদ্বারে ইলেকট্রন দান বা জারণ ঘটে, যে তড়িৎদ্বারে ইলেকট্রন দান ঘটে বা জারণ ঘটে তাকে আমরা অ্যানোড বলি। এটাকে প্লাস চিহ্ন দেবো না মাইনাস চিহ্ন দেবো এটা ঠিক নেই, কখনো প্লাস হতে পারে কখনো মাইনাস হতে পারে। যেমন তড়িৎ বিশ্লেষ্য কোষে এটা প্লাস হতে পারে, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে এটা মাইনাস হতে পারে। যে কারণে শুধুমাত্র আমরা সংজ্ঞাটাতে বলবো ইলেকট্রন দান ঘটে। 2 নম্বরে আমরা বলবো ক্যাথোড। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ ঘটে অর্থাৎ বিজারণ ঘটে। তাহলে যে তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন দান ঘটে তাকে জারণ তড়িৎদ্বার বা অ্যানোড বলে, যে তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোড বলা হয়ে থাকে। তাহলে অ্যানোড এবং ক্যাথোড কাকে বলে, এরকম যদি সংজ্ঞা আসে তাহলে এইটুকু দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো আমি আগেই বলছি তড়িৎ কোষগুলো 2 প্রকার। প্রথমত আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় এই কোষটা নিয়ে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় এর কোষ, এরপরে আমরা বিদ্যুৎ উৎপাদন করা হয় অর্থাৎ গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। তো তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় এরকম একটা কোষের উদাহরণ, যে কোষটার মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণটির তড়িৎ বিশ্লেষণ দেখব। সোডিয়াম ক্লোরাইড লবণের তড়িৎ বিশ্লেষণ 2 ভাবে ঘটানো যেতে পারে। 1 নম্বর হচ্ছে বিগলিত আর 2 নম্বর হচ্ছে দ্রবীভূত।
বিগলিত মানে হচ্ছে তাপ দিয়ে গলানো, বিশেষভাবে গলানো, এর মধ্যে কোনো পানি থাকবে না। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি প্রথমত একটা পাত্র নিতে হবে, এই পাত্রটাকে মাটির তৈরি একটা পাত্র বা স্টিলের তৈরি পাত্র নেওয়া যেতে পারে। তাহলে এই পাত্রটা বিশেষভাবে তৈরি করা থাকে। স্টিলের নিলে ভিতরে গ্রাফাইটের প্রলেপ দিতে হয়, আর মাটির তৈরি হলে গ্রাফাইটের প্রলেপ লাগে না। সাধারণত স্টিলের তৈরি একটা পাত্র নেওয়া হয়, আর এর ভিতর দিয়ে গ্রাফাইটের প্রলেপ দেওয়া থাকে। তো এই পাত্রটাকে নিচ থেকে বৈদ্যুতিক উপায়ে আসলে উত্তপ্ত করা হয়। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে। তো এর মধ্যে আসলে গলানো, কম তাপমাত্রায় গলানোর জন্য 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা কিন্তু ব্যয়বহুল। কম তাপমাত্রায় গলানোর জন্য এর সাথে ক্রায়োলাইট যোগ করা হয়, ফেলোস্পার ক্রায়োলাইট যোগ করা হয়। এদেরকে বলা হয় বিগালক, ফেলোস্পার ক্রায়োলাইট। তো যাই হোক, আমরা সহজ সিস্টেমটা দেখি। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, এটাকে আমরা বিশেষভাবে গলিয়েছি তাপ দিয়ে। গলানোর পর যদি আমরা এর মধ্যে বিদ্যুৎ চালনা করি, তবে এটা গ্রাফাইটের কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড, এপাশেও কার্বন দণ্ড। এটা যদি আমরা লোহার দণ্ড বা অন্য কোনো দণ্ড নেই, তাহলে বেশি তাপমাত্রায় গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে আসলে গ্রাফাইট দণ্ড এই ক্ষেত্রে নেওয়া হয়। এছাড়া এখানে ক্লোরিন গ্যাস তৈরি হয়। ক্লোরিন গ্যাস লোহার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে, তখন দণ্ডটি নিজে নিজেই ক্ষয় হয়ে যাবে। এই কারণে আমরা এখানে গ্রাফাইট দণ্ড নিচ্ছি। গ্রাফাইট দণ্ড কিন্তু বিক্রিয়া করবে না। তো এই অবস্থায় আমরা যদি বিদ্যুৎ চালনা করি, বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করে দেই, তাহলে অ্যানোডে কী ঘটে? প্রথমত জারণ বিক্রিয়াটি লিখতে হয়, পরে বিজারণ বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া। তো বিক্রিয়াগুলো হবে, 1 নম্বর হবে অ্যানোডে। অ্যানোড হচ্ছে প্লাস, প্লাসের দিকে মাইনাসগুলো যাবে, অর্থাৎ অ্যানায়নগুলো যাবে। অ্যানায়ন যেখানে যায় সেটাকে অ্যানোড বলা হয়, এইভাবে অ্যানোড নামকরণটি হয়েছে। তাহলে অ্যানায়নগুলো অর্থাৎ প্লাস দণ্ডটাকে আমরা অ্যানোড ধরতেছি, তাহলে অ্যানোডটার দিকে যাবে মাইনাসগুলো, অর্থাৎ ক্লোরাইডগুলো যাবে এর দিকে, আর ধনাত্মকগুলো যাবে এর দিকে। ক্যাটায়নগুলো যাবে যার দিকে, তাকে ক্যাথোড বলা হয়। তাহলে ক্লোরাইডগুলো গিয়ে ক্লোরিনে পরিণত হবে। তাহলে এখানে ক্লোরাইড, এটা লিকুইড অবস্থায় ছিল, এইদিকে এখানে 2 যদি দিয়ে দিই আমরা, তাহলে ক্লোরিনটা লিখতে পারবো। এখানে গ্যাস, 2টা ইলেকট্রন। দেখো, আমরা যদি চার্জ মেলাতে যাই, তাহলে এখানে একটার মাথায় একটা মাইনাস, 2টার মাথায় 2টা মাইনাস আছে। সমতা করতে গেলে এই পাশেও 2টা মাইনাস দরকার। 2টা মাইনাস দিতে গেলে আমরা এখানে 2টা ইলেকট্রন দিচ্ছি। তাহলে এটা একটা বিক্রিয়া হলো। অনুরূপভাবে আমরা যদি ক্যাথোডে চিন্তা করি, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? ক্যাথোডে যে বিক্রিয়াটা হচ্ছে, সোডিয়ামটা এর কাছে যায়, সোডিয়ামটা গিয়ে, এটাও গলিত অবস্থায় আছে, এ ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তো উপরেরটার সাথে সমতা মেলানোর জন্য আমি গুণ করে দিচ্ছি। আচ্ছা, এইখানে প্লাস ছিল 2টা, এ পাশে কোনো প্লাস নাই। 2টা প্লাসকে 0 করতে গেলে 2টা মাইনাস লাগবে, এই জন্য 2টা ইলেকট্রন এই পাশে দিয়েছি। তো এই 2টা বিক্রিয়াকে যখন আমরা যোগ করব, যোগ করে পাই, যোগ করে মোট বিক্রিয়াটি আমরা পাচ্ছি। যোগ করে পাচ্ছি 2টা সোডিয়াম আয়ন প্লাস 2টা ক্লোরাইড আয়ন মিলে সোডিয়াম প্লাস ক্লোরিন, এই গ্যাসটা উড়ে চলে যাচ্ছে, আর এই সোডিয়াম জমা হচ্ছে পদক্ষেপ। তাহলে এইখানে সোডিয়াম ধাতু জমা হবে, আর এইখানে ক্লোরিন গ্যাস তৈরি হবে। এটা বিশেষভাবে পাত্রটি তৈরি করা হয়, সোডিয়ামকে নিয়ে যেয়ে আর এক জায়গায় জমানো হয়, ক্লোরিনকে জমানো হয়, সোডিয়ামকে বের করার ব্যবস্থা থাকে। এই পদ্ধতিটা আবিষ্কার করেছে বিজ্ঞানী ডাউনের পদ্ধতি। হয়তো তোমরা 10ম শ্রেণীতে পড়ছো, ডাউন পদ্ধতিতে সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস উৎপাদন। তাহলে আমরা কি পেলাম? যে এই পদ্ধতিতে এটা তৈরি হচ্ছে, কিন্তু এবার বিদ্যুতের কাজটা কি? এই দিক দিয়ে যে আমরা তড়িৎ চালনা করতেছি, সেই তড়িৎ, অর্থাৎ এই জায়গায় এসে ক্লোরাইডটা ইলেকট্রন দান করতেছে। দেখো, ইলেকট্রন দান করছে, ক্লোরিন তৈরি হয়েছে আর ইলেকট্রন দান করছে, তাহলে এটা জারণ বিক্রিয়া। তাহলে এই জায়গায় জারণটা ঘটতেছে, তাই এটাকে অ্যানোড বলা হচ্ছে। যে তড়িৎ দ্বারা জারণ ঘটে তাকে অ্যানোড বলে। তাহলে এটাতে যেহেতু জারণ ঘটেছে, তাই একে আমরা অ্যানোড বলতে পারছি। এই ইলেকট্রনটি যখন এখানে যাচ্ছে, তখন ইলেকট্রনটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে এই দিকে, এই দিক দিয়ে ইলেকট্রনটা এখানে যাচ্ছে, সোডিয়াম গিয়ে এই ইলেকট্রনটা এই দিক দিয়ে নিচ্ছে।
সোডিয়াম গিয়ে ইলেকট্রনটি এখানে নিচ্ছে এই দণ্ড থেকে, নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে যেই দিকে ইলেকট্রন যায় বিদ্যুৎ তার উল্টা দিকে যাচ্ছে, যেদিকে ইলেকট্রন যাবে বিদ্যুৎ তার উল্টা দিকে যাবে। তাহলে এই বিক্রিয়াটি আসলে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ঘটে থাকে। এবার আমরা আসি দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে দেই তাহলে গলে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। তাহলে ওই পানির দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা একই সিস্টেমে কার্বন দণ্ড স্থাপন করি, বিদ্যুতের তারের সাথে একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার, এটাকে অ্যানোড বলবো, এটাতে ক্যাথোড বলবো। কারণ অ্যানোড বলবো আমরা কেন, এটাতে জারণ ঘটে, এটাতে বিজারণ ঘটে। তাহলে যদি চালনা করি তাহলে কি ঘটে? তাহলে এই জায়গায় যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এরকম, এইখানে কিন্তু পানি কিছু আয়নিত হয়, পানি সামান্য আয়নিত হয়। তো সামান্য আয়নিত হলেও তো এর মধ্যে হাইড্রোজেন আয়ন আর ওএইচ আয়ন সামান্য পরিমাণ হলেও থাকে, আর সোডিয়াম ক্লোরাইড পুরোপুরি আয়নিত থাকে। আচ্ছা, আমি এখানে দুইটা চিহ্ন ব্যবহার করছি। যেগুলো কম আয়নিত হয় সেগুলোর ক্ষেত্রে উভয়মুখী চিহ্ন, যেটা সম্পূর্ণ আয়নিত থাকে তার মধ্যে তীর চিহ্ন দেওয়া হয়, একমুখী চিহ্ন। তাহলে এইখানে দুই প্রকার আমরা পাচ্ছি, ক্যাটায়ন পাচ্ছি আমরা দুই ধরনের, অ্যানায়ন পাচ্ছি আমরা দুই ধরনের। তো এখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো যাওয়ার সময়, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো যাওয়ার সময় অর্থাৎ এই প্লাসের দিকে মাইনাস আসবে, ক্লোরাইড আয়ন আসবে, এও যেতে পারে এও যেতে পারে। আসলে কে যাবে আগে? আবার এর দিকে এটাও যেতে পারে এটাও যেতে পারে, তাহলে কে আগে যাবে? তো যাই হোক, এটা আলোচনা আসতেছি, কিন্তু আসলে বিক্রিয়াটা ঘটে অ্যানোডে। কে আগে যাবে এটা শেষ করার পরে বলতেছি। তাহলে এইখানে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে, অ্যানোডে যাবে আসলে ক্লোরাইড যাবে, ওএইচ যেতে পারে কিন্তু ক্লোরাইডও যেতে পারে। তাহলে যেটার ঘনত্ব বেশি থাকে সেটাই আগে যায়। তাহলে অ্যানোডে যাবে ক্লোরাইড, Cl মাইনাস, এটা অ্যানোডে যাবে। এটা জলীয় দ্রবণে রয়েছে, এটা অ্যানোডে গিয়ে ক্লোরিন হবে, আগের মতো দুইটা ইলেকট্রন তৈরি করলো, এবং এটা অ্যানোড দিয়ে বের হয়ে চলে যাবে ক্লোরিন গ্যাস। ক্যাথোডে যেটা যাবে, ক্যাথোডে যাবে সোডিয়াম। তো সোডিয়াম ইলেকট্রন নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। কিন্তু সোডিয়াম ধাতু পানিতে বা বাতাসে রাখা যায় না, আমরা জানি। পানিতেও বিক্রিয়া করে, বাতাসেও বিক্রিয়া করে, একে কেরোসিন তেলে রাখা হয়। কিন্তু এখানে তো কেরোসিন তেল নেই, এখানে তৈরি হওয়ার সাথে সে পানিতে সাঁতার কাটবে। তাহলে সোডিয়াম ধাতুটা তৈরি হওয়ার সাথে সাথে এখানে পানির সাথে বিক্রিয়া করবে। H2O প্লাস সোডিয়াম ধাতু বিক্রিয়া করা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হবে হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এখানে একটা 2 দিতে হবে। তো এই বিক্রিয়াটা আমরা যদি চিন্তা করি, আসলে এই বিক্রিয়াটা হচ্ছে, এই দুইটা যদি যোগ করি আমরা এইটুকুর জন্য, সোডিয়াম সোডিয়াম বাদ যাচ্ছে, তাহলে 2Na প্লাস পানি 2 অণু লাগবে। এই পাশে বিক্রিয়া করে 2NaOH প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে আসলে এই জায়গায় এই বিক্রিয়াটি সংঘটিত হবে। তাহলে অ্যানোডে, এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন থাকে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ফাইনালি হাইড্রোজেন গ্যাস থাকতেছে। কোন গ্যাস পাওয়া যায়? তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। তো আমরা এটা পেয়ে গেলাম। এখন এইটা আর এটা যদি যোগ করি সম্পূর্ণ বিক্রিয়াটা আমরা পেয়ে যাব। তো আমরা সম্পূর্ণ বিক্রিয়াটি লিখতে পারি, সম্পূর্ণ বিক্রিয়া। তো এইটাকে আর এটাকে যদি আমরা যোগ করে পাই তাহলে আমরা পাবো 2Na প্লাস 2Cl মাইনাস প্লাস 2 অণু পানি, এপাশে ক্লোরিন প্লাস হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে এবং ক্যাথোডে কী পাওয়া যায় এই সম্পর্কে আমরা জানলাম। এবার তড়িৎদ্বারের, এবার এই পাশে আমরা আসি, একাধিক আয়ন, মানে ক্যাটায়নও একাধিক আছে, অ্যানায়নও যদি একাধিক থাকে তাহলে কোন আয়নটি আগে তড়িৎদ্বারে যাবে, যেটা আমরা এখানে লক্ষ্য করলাম। কোন আয়নটি আগে তড়িৎদ্বারে যাবে এটি কয়েকটি নিয়ামকের উপর নির্ভর করে। নিয়ামকগুলো হচ্ছে,
এক নম্বর হচ্ছে আয়নিক সচলতা। আয়নিক সচলতা হচ্ছে যে আয়নটি দৌড়াতে পারে বেশি। তো নর্মালি আমরা দেখব যার ওজন কম, ভর কম, সেটাই দৌড়াতে পারবে বেশি। তাহলে আয়নিক সচলতার মান নির্ভর করতেছে আয়নগুলোর ভরের উপর। তো ক্যাটায়ন এখানে দুইটা আছে। এই ক্যাটায়ন দুইটার মধ্যে হাইড্রোজেনের ভর কম, সোডিয়ামের ভর বেশি। তাহলে হাইড্রোজেনের আয়নিক সচলতা বেশি আর সোডিয়ামের আয়নিক সচলতা কম। OH আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, এটার ভর বেশি 35.5 আর এটা হচ্ছে 17। তাহলে OH আয়নের সচলতার মান বেশি, ক্লোরাইডের কম। তো এটা একটা কারণ গেল। তাহলে আয়নিক সচলতা হচ্ছে আয়নসমূহ ক্যাথোডে বা অ্যানোডে যাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে আয়নিক সচলতা। এটা সাধারণত ভরের উপর নির্ভর করে। ভর কম হলে সচলতা বেশি হবে, অর্থাৎ তাড়াতাড়ি যেতে পারবে। এই দিক দিয়ে আমরা এটা পাচ্ছি যে এটা আয়নিক সচলতা বেশি। 2 নম্বরটা হচ্ছে, কিন্তু আমরা এখানে দেখলাম উল্টাটি ঘটেছে। তো আমরা সব পয়েন্টগুলো আগে দেখি, তারপরে বুঝতে পারবো। 2 নম্বরটা হচ্ছে চার্জের ঘনত্ব বা আয়নের ঘনত্ব। আমরা দেখি ঘনত্ব। এখন আমরা যদি চিন্তা করি যে আয়নগুলো বেশি ঘন থাকবে, যে আয়নগুলোর পরিমাণ বেশি থাকবে, সেই আয়নগুলো কিন্তু চতুর্দিকে ঘিরে থাকবে। যদি তোমরা কোনো জায়গায় উপবৃত্তির টাকা বা কোনো কিছু নিতে যাও, জানালার কাছে টাকা দিচ্ছে অফিসের, সেখানে যাচ্ছ তোমরা, ওই দিন মনে করো ফার্স্ট ইয়ারের ছেলেদের ডেট, কিন্তু সব সেকেন্ড ইয়ারের ছেলেরা ভর্তি হয়ে আছে। এখন সেকেন্ড ইয়ারের ছেলেগুলো বেশি থাকার কারণে, এদের ঘনত্ব বেশি থাকার কারণে ডেট কিন্তু ফার্স্ট ইয়ারের যাওয়ার কথা ফার্স্ট ইয়ারের ছেলেটির, কিন্তু তাদের ঘনত্ব বেশি হওয়ার কারণে ফার্স্ট ইয়ারের ছেলেটি সেখানে পাত্তা পাচ্ছে না। তাহলে যাদের ঘনত্ব বেশি থাকবে তারাই দখল করে নেবে পুরো তড়িৎদ্বার। যে কারণে আয়নের ঘনত্ব যত বেশি থাকবে, যে আয়নের ঘনত্ব বেশি থাকবে সেটি আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ সেই আগে যাবে। ঘনত্ব বেশি থাকলে আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হবে, এটা হলো মূল কথা। তাহলে যে আয়নটার ঘনত্ব বেশি থাকবে সেটা আগে চার্জ মুক্ত হবে। এই কারণেই এখানে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে আয়নিত থাকে, অর্থাৎ সোডিয়াম আয়নের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক অনেক বেশি থাকে। অপরদিকে পানি কিন্তু সামান্য আয়নিত থাকে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সোডিয়ামের তুলনায় নাই বললেই চলে, OH আয়নের ঘনমাত্রা ক্লোরাইডের তুলনায় নাই বললেই চলে। যে কারণে এই ক্ষেত্রে সোডিয়াম আয়নের ঘনত্ব অনেক বেশি থাকার কারণে হাইড্রোজেনকে ওর কাছে ঘেঁষতে দেয় না, অর্থাৎ তড়িৎদ্বারটির কাছে ঘেঁষতে দেয় না। এর ঘনত্বের কারণে সোডিয়ামগুলো আগে চার্জ মুক্ত হয়ে যায়। হাইড্রোজেন পরে সময় পেলে কোনো এক সময় হবে, ততক্ষণে বিক্রিয়া শেষ হয়ে যাবে। অনুরূপভাবে ক্লোরাইডের ঘনত্ব বেশি থাকার কারণে OH আয়ন সেখানে যেতে পারে না। তো এখানে আমরা পাচ্ছি ক্লোরাইডের ঘনত্ব বেশি আর OH এর ঘনত্ব কম, সোডিয়ামের ঘনত্ব বেশি, হাইড্রোজেনের ঘনত্ব কম, তাই চার্জ মুক্ত হলো। এখন আমি আরেকটা কথা যদি তোমাদের বলি, 3 নম্বর নিয়মটি, তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বার মানে যে জায়গায় চার্জ মুক্ত হচ্ছে সেই জায়গাটাকে তড়িৎদ্বার বলছে। তড়িৎদ্বারের প্রকৃতি, তোমরা ওই যে উপবৃত্তির টাকা তুলতে গেছো, সেখানে যতই ঘনত্ব বেশি থাক না কেন, যদি কোনো যে লোকটি টাকা দিচ্ছে সেই লোকটির কোনো আত্মীয় থাকে, ভাগনা ভাইস্তা এরকম যদি কেউ থাকে, তাহলে দেখা যাবে সে যদি 100 গজ দূরে থাকে, তবুও সে যদি দেখতে পায়, ওকে আগে আসতে দাও, ও আমার ভাগনা হয়, দেখা যাবে তোমরা যতই ঘনত্ব বেশি থাকো না কেন, তোমাদেরকে সরাই দিয়ে সে আগে এসে টাকা নিয়ে চলে যাবে, অর্থাৎ সেই আগে চার্জ মুক্ত হবে। তাহলে বিশেষ কিছু তড়িৎদ্বার রয়েছে, যে তড়িৎদ্বারগুলোর সাথে বিশেষ কিছু আয়নের সম্পর্ক ভালো, অর্থাৎ ওই তড়িৎদ্বারে সহজে ওই আয়নগুলো কী হয়, জমা হতে পারে। এটাকে বলা হচ্ছে অ্যাডজর্পশন, পরিশোষণ আমরা বলে থাকি। তাহলে পরিশোষিত হয়, ওই পৃষ্ঠে বেশি পরিশোষিত হয়। যেমন আমরা কিছু বিক্রিয়া দেখি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে এরকম আছে, হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়। তাহলে যদি তড়িৎদ্বারটি বিশেষ কিছু তড়িৎদ্বারের জন্য বিশেষ কিছু আয়নের আগে চার্জ মুক্ত হয়, তাহলে আমরা বলবো বিশেষ কিছু তড়িৎদ্বারে, বিশেষ কিছু
আয়ন আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে। তো এটা বিশেষের ক্ষেত্রেই ঘটে থাকে। যেমন যদি এটা গ্রাফাইটের তড়িৎদ্বার না দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বার দিতাম, তাহলে সোডিয়ামের ওখানে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না, সেখানে হাইড্রোজেন যাবে। কারণ প্লাটিনামের সাথে হাইড্রোজেনের সম্পর্ক সেই জন্মান্তর থেকেই। যেমন আমরা দেখি প্লাটিনাম তড়িৎদ্বারে হাইড্রোজেন আয়ন আগে যাবে। তাহলে প্লাটিনাম তড়িৎদ্বার যদি হয় তাহলে হাইড্রোজেন আয়নটি আগে যাবে, নিকেল তড়িৎদ্বার হলেও হাইড্রোজেন আয়নটি আগে যাবে, প্যালাডিয়ামের তড়িৎদ্বার হলেও হাইড্রোজেন আয়নটি আগে যাবে। তবে প্যালাডিয়াম নিকেল এগুলোর ব্যবহার কম, কারণ নিষ্ক্রিয় হিসেবে মোটামুটি প্লাটিনাম ব্যবহার হয়, এই জন্য প্লাটিনামের তড়িৎদ্বার দিতে পারি, কিন্তু এটা অনেক দামি হওয়ার কারণে এটা ব্যবহার হয় না। তো আমি যদি ইচ্ছা করে দেই সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন সেখানে আগে চার্জ মুক্ত হবে, তখন বিক্রিয়াটা পুরো ভিন্ন আঙ্গিকে সংঘটিত হবে। এখন আমরা আসতে পারি ফ্যারাডের সূত্র। আমরা যে কোষ দেখলাম, দুই প্রকার বিক্রিয়া দেখলাম ওখানে, সেই বিক্রিয়াগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ক্যাথোডের মধ্যে সোডিয়াম ধাতু জমা হয়েছিল, আর অ্যানোডের মধ্যে আসলে অন্য একটা, অর্থাৎ গ্যালভানিক কোষের মধ্যে আসলে দ্রবীভূত হয়। যাই হোক, অ্যানোডে জমা হয় না, অ্যানোডে দ্রবীভূত হয়, ক্যাথোডে সঞ্চিত হয়। তো যাই হোক না কেন, যদি কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, তাহলে তড়িৎ বিশ্লেষণটা থাকবে কোথায়? তড়িৎ কোষের মধ্যে। তাহলে কোনো তড়িৎ কোষের তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, এটাও বলতে পারি তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, তাহলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর অথবা অ্যানোডে দ্রবীভূত পদার্থের ভর, এটা গ্যালভানিক কোষে ক্লিয়ার হবে। অ্যানোডে দ্রবীভূত পদার্থের ভর প্রবাহিত চার্জের বা বিদ্যুতের বা তড়িতের সমানুপাতিক। তো আমরা যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ, কিউ কুলম চার্জ, হ্যাঁ এই ধরলাম কিউ কুলম্ব চার্জ যদি আমরা চালনা করি, চার্জ কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে, কথাগুলো লিখতে হবে, কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে কিউ কুলম চার্জ চালনা করলে যদি ডাব্লু গ্রাম পদার্থ ক্যাথোডে জমা হয়, তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি জমাকৃত এই যে সঞ্চিত পদার্থের ভর প্রবাহিত চার্জ এর সমানুপাতিক। অর্থাৎ সূত্র অনুসারে আমরা এটা বলতে পারি, বা আমরা এটা এইভাবেও বলতে পারি ডাব্লু সমান জেড কিউ। জেড একটি সমানুপাতিক ধ্রুবক, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডাব্লু সমান জেড আই, বড় হাতের আই দেই, জেড আই টি। যেহেতু কুলম সমান হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই, আর হচ্ছে সময়ের গুণফলের সমান, তাহলে কিউ সমান আই টি। এখন এই পদগুলো আমরা চিন্তা করি, কিউ হচ্ছে চার্জ, এর এককটা কুলম, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এটাকে এম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়, টি হচ্ছে সময়, টি সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়, সময় টি, এটা সেকেন্ড। আর ডাব্লু হচ্ছে সঞ্চিত পদার্থের ভর, ডাব্লু হচ্ছে পদার্থের ভর, এটাকে গ্রামে প্রকাশ করা হয়। তো আমরা এটা পেলাম। এই জেড হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই জেডটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডকে সমানুপাতিক ধ্রুবক, জেডকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। জেডটা যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই যে আসলে জেডটা কী জিনিস, তা আমরা কী পেলাম, আমরা আবার আসি যে ফ্যারাডের সূত্রে বলা হচ্ছে কোনো কোষের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে যদি ক্যাথোডে পদার্থ জমা হয়, সেই জমাকৃত পদার্থের পরিমাণটা হচ্ছে প্রবাহিত চার্জের সমানুপাতিক।
তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ, আর এইটার পরিবর্তে জেড আসলো। জেড হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। কিউ এর পরিবর্তে আমরা আইটি লিখতে পারি, তাহলে ডাব্লিউ সমান জেড আইটি। এবার আমরা যদি চিন্তা করি, এই সূত্রটার মধ্যে যদি আমরা চিন্তা করি যে জেড সমান আমরা বলতে পারি ডাব্লিউ বাই আইটি, তাহলে কোনো একটা কোষের মধ্য দিয়ে আমরা যদি কোনো একটা কোষের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 1 সেকেন্ড চালনা করি, হ্যাঁ, কোনো কোষের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালনা করি, যদি চালনা করি তাহলে জেড সমান ডাব্লু হবে, জেড সমান ডাব্লু হবে। এখন আমরা যদি বলি যে কোনো তড়িৎ কোষের মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহ, একক মাত্রার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালনা, একক সময় ধরে চালনা করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হয় তার পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আরেকবার বলতেছি যে কোনো তড়িৎ কোষের মধ্যে দিয়ে একক মাত্রার তড়িৎ প্রবাহ একক সেকেন্ড সময় বা 1 সেকেন্ড ধরে চালনা করলে অ্যানোডে দ্রবীভূত পদার্থ যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হয় বা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় তার পরিমাণকেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলা হয়। তাহলে জেটের সংজ্ঞাটা তোমরা এভাবে লিখে নিতে পারো। জেটের মান বের করার একটা সহজ উপায় হচ্ছে, কোনো পদার্থের যদি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে পদার্থটার পারমাণবিক ভর, এবার হচ্ছে ইন্টু 96500, আর এখানে লিখতে হবে চার্জ সংখ্যা। যদি সোডিয়াম হয় একটা প্লাস হয় তাহলে একটা প্লাস, অর্থাৎ যতগুলো ইলেকট্রন ছেড়ে দিতে পারে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই ইলেকট্রন সংখ্যা বা চার্জের সংখ্যাটাই হচ্ছে এই চার্জ সংখ্যা। তো পারমাণবিক ভর তাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি আর এটা যদি পাই তাহলে পারমাণবিক ভরের কোনো একক নাই, চার্জ সংখ্যার কোনো একক নাই, এটার একক হচ্ছে কুলম। এটা হচ্ছে 1 ফ্যারাড সমান 96500 কুলম। তাহলে এইটার এককটা হচ্ছে পার কুলম, তাহলে জেটের একক হলো পার কুলম। তো ঠিক আছে, আজকে এই লেকচারে এই পর্যন্ত থাক। আগামী দিনে তোমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবং ফ্যারাডের সূত্রের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব।